আজ ভার্সিটিতে ফাগুন উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামে আমরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ ডান্স করব। সেই নিয়ে অভ্রের কি রাগ! গতকাল সারাদিন এই নিয়ে অভ্র আমার সাথে কথা বলেনি। রাত 2টায় ফোন করলো অভ্র। আমি তখন গভীর ঘুমে তলিয়ে প্রায়, চোখ বন্ধ রাখা অবস্থাতেই অন্ধকারে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। অভ্র কিছুই বলল না। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। কোনো সাড়া না পেয়ে চোখ মেলে একবার স্ক্রিনে তাকালাম। সেখানে অভ্রের নাম দেখতে পেয়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল ওকে ফোন থেকে বের করে হরপিক খাইয়ে দিই। কোনো রকমই নিজের রাগ সংবরণ করলাম আমি। প্রায় 10 মিনিট অতিক্রম হতে চলল। অভ্র এবারও কিছু বলল না। এবার আমি কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। অনেকক্ষণ চোখ মুখ খিঁচে বসে রইলাম। রাগের চোটে আমার ঘুমই চলে গেল এই মুহূর্তে। অভ্রের কণ্ঠ ভেসে এলো এবার। ওর কথা বলার ভঙ্গিতে বুঝতে পারলাম ওর রাগ এই মুহূর্তে 10টা হক মঞ্জিল জ্বালিয়ে দিতে সক্ষম। অভ্র শান্ত অথচ কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ব্লক করেছিস কোন সাহসে তুই আমাকে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ব্লক করলে ও আমাকে ফোন করলো কিভাবে? তখনই মনে পড়ল গতকাল নাচের প্র্যাকটিস শেষে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলেছিলাম। ছবিতে নাদিমও ছিল। সেটাই ওর কাছ থেকে লুকিয়ে আপলোড করার জন্য ব্লক করেছিলাম। অবশ্য আনফ্রেন্ড না করে সোজা ব্লক করে দেওয়ারও কারণ শুধু যে রাগ থাকা তা না। অভ্রের আমার প্রতি অতিরিক্ত পজিটিভ আচরণ আমার একটুও পছন্দ না। আরে ভাই, বেস্ট ফ্রেন্ড আছে সেটাই থাক না, খামোখা বাপ হতে যাস কিসের জন্য? আমি গলার স্বর গম্ভীর করে বললাম, রেগেছিলাম। অভ্র মেজাজ শান্ত করার চেষ্টা করে বলল, নাদিমের সাথে মিশতে বারণ করেছিলাম না তোকে? কেন ছবি তুলেছিস ওর সাথে? আর তোর পাশে কেন দাঁড়াতে হলো? মেঘা ও রূপাও তো ছিল, ওদের সাথে কেন দাঁড়ালো না? আমি এতক্ষণে মহারাজের এত রেগে থাকার কারণ বুঝতে পারলাম। আমার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ওকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বললাম, হ্যাঁ তুলেছি, তাতে কি হয়েছে? নাদিম কি তোর মতো হিংসুটে? কত কিউট সুন্দর ভদ্র হ্যান্ডসাম ছেলেটাকে নিয়ে তুই এত হিংসা করিস কেন অভ্র? আমার কিন্তু খারাপ লাগে না ওকে। দেখিস না সবসময় কেমন কেয়ার করে আমার। মিতু, তুমি কিন্তু ফাস্টফুড অত খেও না, ওগুলোতে জীবাণু থাকে। মিতু আস্তে হাঁটো, পড়ে চাপা। হাউ সুইট। অভ্র কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে দুম করে ফোনটা কেটে দিল। সাথে সাথে ওর নাম্বার থেকে 10 সেকেন্ডের মধ্যে টেক্সট এলো, খবরদার আমার সাথে তুই আর কথা বলবি না মিতু। ও যে ভয়ঙ্কর রেগে আছে তা বুঝতে আর আমার কসরত করতে হলো না। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি মিতু বাহক। আর এতক্ষণ ধরে যাকে নিয়ে বলছিলাম ও অভ্র, আমার বেস্ট ফ্রেন্ড। অভ্রের সাথে আমার প্রথম যখন পরিচয় হয় তখন আমার বয়স 7 বছর আর অভ্রের 10 বছর। আমরা একই এলাকাতে পাশাপাশি বিল্ডিংয়ে থাকতাম। আমি ওকে প্রথম দেখেছিলাম নীলা আপুর বিয়েতে। নীলা আপু আমাদের দুইজনেরই প্রতিবেশী ছিল। অভ্র খয়েরি রঙের একটা শার্ট পরেছিল সেদিন, সাথে সাদা ফুল প্যান্ট। ওর হাতে রিমোট কন্ট্রোল গাড়িটা দেখে আমার যে কি লোভ হয়েছিল! কোনো কিছু চিন্তা না করেই ওর হাত থেকে ছোঁ মেরে নিয়েছিলাম গাড়িটা। কিন্তু অভ্র আমার কিছুই বলল না, এমনকি একটু রাগলও না। আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করছে, মেয়েরা এসব নিয়ে খেলে না, এটা ছেলেদের খেলনা। কিন্তু আমি কিছুতেই গাড়িটা দিব না বলেই জিদ করেছিলাম। আমার কান্নাকাটি দেখে আন্টিও আমাকে কোলে নিয়ে আদর করতে করতে আম্মুকে বললেন, থাক ভাবি, এটা দিয়ে নিতু খেলুক, শুভ্র মোটেও মন খারাপ করবে না। অভ্র আসলে সেদিন একটুও মন খারাপ করেনি। পেট চোখে আমার দিকে চেয়েছিল। আমি অবাক হয়ে চেয়েছিলাম ওর দিকে। ছেলেটাকে আমার বড্ড অন্যরকম লেগেছিল সেদিন। অথচ আম্মু যখন আমার চেয়ে ভাইয়াকে একটু বেশি আদর করতেন, আমি সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকতাম। রাতে আব্বু এলে আপুকেও অভিনয় করে বিচার দিতাম। কিন্তু এই ছেলেকে দেখো, কত সুন্দর নতুন খেলনা গাড়িটা নিয়ে নিলাম, আবার ওরই মায়ের কোলে বসে আদর খাচ্ছি। অথচ তার মধ্যে এসব নিয়ে কোনো আক্ষেপ নেই, যেন সে মজা পাচ্ছে আমাকে খেলনাটা দিতে পেরে। আমার খুব হাসি পাই এগুলো মনে পড়লে। অথচ আমার সেদিনের অতি দয়ালু বন্ধু এখনই হিংসে মাত্রা দেখো। হিংসে নিয়ে কোনো নোভেল যদি দেওয়া হতো তাহলে আমাদের অভ্রই দেশের দুর্নাম একা বয়ে আনতে সক্ষম হতো। এই মিতু, কিরে আজ না ক্যাম্পাসে কি প্রোগ্রাম আছে বললি? পড়ে পড়ে ঘুমালে ভার্সিটিতে যাবি কখন?
আমার ডাকে আমি ঝড়ের গতিতে ঘুম থেকে উঠে বসলাম। উঠে দেয়াল ঘড়িতে চোখ বুলালাম। ও মাই গড, ইটস টু লেট। আমাদের 10টার আগে ক্যাম্পাসে পৌঁছাতে হবে। অলমোস্ট 9টা বাজতে চললো। আমি তাড়াহুড়ো করে কোনো রকমে একটা বাসন্তী রঙের শাড়ি গায়ে জড়িয়ে নিলাম। কোনো রকমে তাড়াহুড়ো করে চুলগুলো আঁচড়ে খোপা করে নিলাম। কসমেটিক্সগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। ক্যাম্পাসে গিয়েও সাজবো না হয়। ডাইনিং রুমে যেতেই অভ্রকে চোখে পড়ল। টেবিলে বসে কেমন নির্বিকার ভঙ্গিতে নাস্তা করছে অভ্র। ওর ভাব দেখে মনে হলো ও এই হক মঞ্জিলের একমাত্র জামাই। আমি নিঃশব্দে ওর পাশের চেয়ারটায় টেনে বসলাম। ওর পাশ ফিরে তাকালো না, যেন আমি এসেছি সেটাও একদমই পাত্তা দিচ্ছে না। আমার প্রচুর মেজাজ খারাপ হলো আম্মুর ওপর। এত জামাই আদর করার কি দরকার শুনি? অবশ্য এসব ভেবে কি লাভ? মাঝে মাঝে তো মনে হয় অভ্রই বুঝি আম্মুর আসল ছেলে, আর আমাকে এনেছে রাস্তা থেকে কুড়িয়ে। তাই তো ওর আগমনে আম্মুর চাঁদ পাওয়ার মতোই খুশি হয়ে যায়। কি রে, খাচ্ছিস না কেন? ছেলেটা সেই কখন থেকে বসে আছে, আর মহারানীর ঘুম এই ভাঙলো। আমার কথায় আমি ব্যাপক অপমান বোধ করলাম। অভ্রের দিকে এক পলক তাকাতেই দেখতে পেলাম ও কেমন ভাব নিয়ে খাচ্ছে। ওর খাবার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমার অপমানিত হওয়াতে ও ভীষণ মজা পাচ্ছে। আমার রাগ এবার চরম মাত্রায়। মনে মনে ব্যাটাকে 100 বার গঙ্গা পানিতে চুবিয়ে ফেললাম। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে ওর প্লেটটা মুখের সামনে থেকে ছো মেরে সরিয়ে ধমকে সরে বললাম, ওঠ, লেট হয়ে গিয়েছে, আর খেতে হবে না। আম্মু বলল, সে কি, ছেলেটাকে নাস্তাও শেষ করতে দিবি না? কিছুই তো খেলো না অভ্রটা। আমি চোখ মুখ খিঁচে বললাম, হ্যাঁ, তোমার এই অভ্র কিছুই খাইনি। গরুর মাংস দিয়ে পরোটা, ডিম, কলা, এতক্ষণ তো আমি ঠুসেছি সব। আমার কথার মানে বুঝতে পেরে আম্মু আমার প্লেটে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমি নিয়ে বেরিয়ে পড়লাম। অভ্র তখনও মিটমিট হাসছে। ওর হাসি দেখে আমার যেন পিত্তে জ্বলে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো কথা না বলে ওর বাইকের পিছনে বসে পড়লাম। পুরো রাস্তা আমি ওর সাথে কোনো কথা বলিনি। 1-2টা ফ্রন্ট মিররে চোখ যেতেই দেখেছিলাম ও নিঃশব্দে আমার দিকে চেয়ে আছে। এর মধ্যে অভ্র বাইকটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে আমাকে জোর করে নাস্তা করালো। আমি খেতে না চাইলে জোর করে নিজের হাতেই খাইয়ে দিল, যেন আমার ওপর ওর কত অধিকার। অভ্র এমনই। 20 মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসের গেটের কাছে পৌঁছালাম। আমি ওর সাথে এবারও কোনো কথা বললাম না। বাইক থেকে নামতেই অভ্র পেছন থেকে আমার হাত টেনে ধরল। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার আগাগোড়া অবলোক করে নিল। তারপর গম্ভীর মুখে বলল, শাড়িটা ব্লাউজের আরেকটু উপরে রাখতে পারিস না? 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে শাড়ি ঠিক কর। আমি পিঠে হাত দিতেই বুঝতে পারলাম পিঠের একাংশ খালি হয়ে আছে, তবে সেটা খুবই সামান্য। এই সামান্য ত্রুটিও অভ্রের চোখ এড়াতে সক্ষম হয়নি। আমি হাত দিয়ে শাড়িটা ঠিক করে নিলাম। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অভ্র পুনরায় আমার আঁচল টেনে ধরল। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। অভ্র সেসব তোয়াক্কা করল না। ছোট একটা ব্যাগ থেকে 2 মুঠো লাল কাঁচের চুড়ি বের করলো। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চুপচাপ চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিল। তারপর আমার শাড়ির আঁচল টেনে মুখের ঘাম মুছতে মুছতে বলল, এটারই কমতি ছিল। বাসন্তী শাড়ির সাথে লাল চুড়িতেই তোকে মানাবে, ইমাজিন করে দেখলাম, তাই এটাই নিয়ে এলাম। থেমে পুনরায় বলল, আর শোন, ফোন করবি। যাওয়ার সময় আমাকে না দেখতে পেলে আমি শিবাদের সাথে আছি। আমাকে পিটপিট চোখে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলল, শাড়ির ফাঁকে যদি আমার ব্যক্তিগত সম্পত্তির এতটুকু উন্মুক্ত হয় তাহলে কিন্তু তোর খবর আছে মিতু। ওর হালকা ধমকে আমি যেন কেমন অধিকারবোধ গন্ধ পেলাম। আমার শরীরে বেয়ে যেন কম্পন শুরু হয়ে গেল। অভ্রের এমন আচরণ আমাকে মাঝে মাঝে বড্ড ভাবনায় ফেলে দেয়। ওর এমন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিবার আমি আমাদের সম্পর্কে ব্যতিক্রমী অর্থ খুঁজে পাই, যা আমার অসম্ভব লাজকতায় মিশিয়ে রাখে। আমি পদভ্রষ্ট হই আর ভাবতে থাকি, এই সম্পর্কের নাম কি শুধুই বন্ধুত্ব দেওয়া যায়, নাকি তার চেয়েও বেশি কিছু।
আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। স্টেজে উঠে আমি একবার অভ্রকে খুঁজেছিলাম। ক্যাম্পাসের কৃষ্ণচূড়ার গাছটার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল অভ্র। ওর চোখে মুখে শুধুই গাম্ভীর্যতা। আমি যেন সেসব কোনো তোয়াক্কা করলাম না। আমাদের নাচ শেষ হতে না হতেই আশেপাশে হইচই শুরু হয়ে গেল। স্টেজের আশেপাশে যারা ছিল তারা সবাই দৌড়ে অভ্রদের হলের দিকে ছুটতে লাগলো। আমরাও কিছু না বুঝেই দৌড়াতে লাগলাম। প্রফেসর মফিজুল রহমান স্যার, নাবিলা কালাম ম্যামও দৌড়াচ্ছেন সেদিকেই। হলের করিডোরের দিক দিয়ে ভুলে দৌড়াচ্ছে রিয়াদ, আর ওকে ধরার জন্য পেছনে অভ্র দৌড়াচ্ছে। অভ্রের পেছনে ছুটছে পুরো ক্যাম্পাস। রিয়াদের নাকে মুখে রক্ত লেগে আছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না অভ্র ওকে কেন মারছে। আমার আর ভিড় ঠেলে সেদিকে যেতে ইচ্ছে হলো না। প্রচুর রাগ হলো অভ্রটার ওপর। ওর এইসব কাজের জন্য না ওর পড়াশোনার কোনো প্রভাব পড়ে, আমি আছি সেই চিন্তায়। অবশ্য ক্যাম্পাসের সকলে অভ্রকে এত ভালোবাসে যে কোনো ঝামেলা হলে নিঃসন্দেহে সবাই অভ্রের পক্ষই নেবে। ওদের ধারণা অভ্র কোনো অন্যায় কিছুই করতে পারে না, যদি করে সেটার পেছনেও অন্যায় কারণ রয়েছে নিশ্চয়ই। ওকে এত ভালোবাসার কারণ শুধু যে ভালো রেজাল্ট তা না, মানুষ হিসেবে অভ্র সেরা, সেরা এমনটাই সকলে মনে করে। ক্যাম্পাসে যে কারোর বিপদে অভ্রই সবার আগে এগিয়ে যায় সাহায্যের জন্য। মফিজুল স্যার তো প্রায় বলেন, ইউ হ্যাভ এ স্ট্রং লিডারশিপ কোয়ালিটি অভ্র, এটা ধরে রেখো। এইসব ভাবতে ভাবতে দেখলাম মেঘা হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কিরে আমার সাপের মতন ফোঁস করছিস কেন? দোস্ত প্লিজ রিয়াদকে বাঁচা, অভ্র ওকে মাইরা ফেলাইবো। আমি হতচকিত হওয়ার স্বরে জিজ্ঞেস করলাম, মানে অভ্র এখনো মারছে? কিন্তু কারণটা কি, জানিস কিছু? আরে ভাই, আমরা স্টেজে যখন নাচতেছিলাম রিয়াদ নাকি জুম করে তোর ভিডিও নিচ্ছিল। ভিডিওটা নর্মাল হলে অভ্র এত রাখতো না, কিন্তু স্পেসিফিক্যালি তোকেই জুম করছে। আর এমন এমন অ্যাঙ্গেলে ভিডিওটা করছে, কি বলবো তোকে। মেঘার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। রিয়াদ বেয়াদবটার জন্য আমার ঘৃণা যেন শতগুণ বেড়ে গেল। এই মুহূর্তে ওকে খুন করে ফেলতে ইচ্ছে হলো আমার। দোস্ত প্লিজ ওকে বাঁচা, ওর বাবা কিন্তু এলাকার কমিশনার। কিছু একটা দুর্ঘটনা হয়ে গেলে বিপদে কিন্তু অভ্রই পড়বে। মেঘার কথায় আমি যেন সম্বিত খুঁজে পেলাম। ঠিকই তো, আমার কারণে কেন অভ্র সাফার করবে? তাছাড়া ভুলটা তো আমারই। আর কোনো কিছু চিন্তা না করে দৌড় লাগালাম। অভ্র এখনও বেধড়কভাবে পেটাচ্ছে ওকে। আশেপাশে কেউ ওকে আটকে রাখতে পারছে না। ভিড় ঠেলে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অভ্র আমাকেও গ্রাহ্য করলো না, গরম চোখে বলল, সর সামনে থেকে। আমি সরলাম না। ওর হাত থেকে লাঠিটা নিয়ে ওকে দুই হাত দিয়ে চাপড়ে ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললাম, আর মারিস না অভ্র, প্লিজ বাসায় চল। অভ্র কিছুই বলল না। হাতের লাঠিটা একপাশে ফেলে আমাকে ছাড়িয়ে নিঃশব্দে প্রস্থান নিল। সেদিনের পর থেকে অভ্রের সাথে আমার 4 দিন যাবৎ কোনো কথা হয়নি। আমি অনেকবার ফোন করেছি, টেক্সট করেছি, ও কোনো কিছুই রেসপন্স করেনি। এই প্রথম অভ্র আমার সাথে এতদিন কথা না বলে থাকলো। রাতে ছাদে উঠে ওর বারান্দার দিকেও তাকিয়ে থেকেছি প্রতিদিন। আমাকে দেখা মাত্র অভ্র রুমে চলে যেত। অভ্রের এমন অদ্ভুত রূপ আমি আগে কখনোই দেখিনি। আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। পঞ্চম দিনে আমি এদিক সেদিক চিন্তা না করে সোজা অভ্রদের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দিতে আন্টি হাসি মুখে দরজা খুলল, যেন আমার উপস্থিতি ওনাকে একটু অবাক করেনি, কিংবা আমি আসবো বলে জানতেন। আন্টি আমাকে দেখা মাত্রই জাপটে ধরে অভিমানী মুখ করে বললেন, আন্টির কথা কি একটু মনে পড়ে না তোর? বাসা থেকে বেরিয়ে 2 পা এগুলেই তো চলে আসতে পারিস, এত নিষ্ঠুর হলি কবে থেকে রে? তুমিও তো আসো না আমাদের বাসায়, নিষ্ঠুর কি আমি একা? রুম থেকে অনয় ভাইয়ার স্বর শোনা গেল। কি রে মিতু, থাকিস কোথায়? তোকে তো দেখিই না রে। ভার্সিটিতে উঠে বড় হয়ে গিয়েছিস, তাহলে বিয়ে টিয়ে দিয়ে দিই, কি বলিস? অনয় ভাইয়ার কথায় ভাবি আর আন্টি একসাথে হেসে ফেলল। আমি মুখ ফুলিয়ে বললাম,
হ্যাঁ, তা তো দেবেই, খুব জ্বালাচ্ছি না তোমাদের। ভাবি আমার হাত ধরে টেনে ঘরে নিতে নিতে বললেন, হয়েছে, ভাই বোনে মিলে পরে ঝগড়া করবে, কিন্তু মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখার ইচ্ছে আছে নাকি তোমাদের? সোফায় বসে আমি, অনয় ভাইয়া আর আন্টি মিলে ক্রিকেট খেলা দেখছি। খেলা না বুঝলেও আমার ভীষণ মজা লাগছে। ভাবি একটু পর পর এটা সেটা নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছে। অনয় ভাইয়া একটু পর পর লাফিয়ে উঠে মাথায় হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলছে, শিট মিতু, আজকেও মনে হয় হারবো রে। সবার সাথে খুশ গল্পে কখন দুপুর হয়ে গেল আমি খেয়ালই করলাম না। এত কিছুর মধ্যে আমি অফের কথা ভুলে গেলাম। আন্টি আর ভাবি আমাকে কিছুতেই বিকালের আগে যেতে দিবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আম্মুকেও ফোন করে জানিয়ে দিলেন যেন আমাকে নিয়ে চিন্তা না করে। বিকালে অয়ন ভাইয়া দিয়ে আসবে কি রে নিতু, রেডি হচ্ছিস নাকি? দরজা বন্ধ কেন? খাবার শেষ, খেলাম না শুধু আমি। অফের কথা জিজ্ঞেস করায় আন্টি বলল, বাইরেই আছে কোথাও, চলে আসবে, তুই খেয়ে নে। আন্টিকে বললাম অভ্র এলেই আমি খাবো। এটা শুনে আন্টি আর আমাকে জোর করলেন না, মিটমিট হাসলেন। আমি এর হাসির অর্থ খুঁজে পেলাম না। দুপুর 2টার দিকে অভ্র কাক ভেজা হয়ে বাসায় প্রবেশ করলো। আন্টি হন্তদন্ত পায়ে ওকে তোয়ালে এনে দিল। অভ্র তখনও আমাকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর গোসল শেষ করে পরনে একটা তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে আর একটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। এসেই আমাকে সোফায় বসে থাকতে দেখেও অভ্র একটুও চমকালো না, এমনকি কথাও বলল না। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে নিচে থেকেই বললাম, কেমন আছিস অভ্র? ফোন ধরিস না কেন তুই? তোর সাথে কথা না বললে আমার মাথা কিলবিল করে বন্ধু। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার দেখে নিল, আমার কথায় জবাব না দিয়ে বলল, খেয়েছিস? না। আমিও খাইনি, ওঠ, আমাকে ভাত বেড়ে দিবি। আমি ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে রইলাম। বলে কি, যেই মেয়েকে এখনো আম্মু ভাত মুখে তুলে না দিলে খাই না, তাকে কিনা ভাত বেড়ে দেওয়ার আদেশ করা হচ্ছে। অভ্র আমার হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলল, কথা কানে গেল না মনে হয়? আমি না খেয়ে আছি, কেউ কি শুনতে পেল? আন্টি অলরেডি সব খাবার টেবিলে গুছিয়ে রেখেছিল আমাদের জন্য। আমি সেগুলোই অভ্রের প্লেটে একটু একটু করে বেড়ে দিলাম। তারপর বসে নিজের প্লেটে ভাত নিতে যেতেই অভ্র আমার হাত টেনে ধরল। কি হলো? অভ্র কোনো জবাব দিল না। তারপর নিজের প্লেটের খাবার থেকে মেখে আমাকে খাইয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে অভ্র বলল, হ্যাঁ করবি নাকি দিব এক চর? আমি হাঁ করলাম। অভ্র আমাকে খাইয়ে দিচ্ছে। রান্না এত ভালো হয়েছে যে আমি খেয়ালই করলাম না। অভ্র শুধু আমাকেই খাইয়ে দিচ্ছে, নিজে কিছুই খাচ্ছে না। আমি ভাত মুখে দিতে দিতে বললাম, তুই খাচ্ছিস না যে? অভ্র এবারও কিছুই বলল না। খাবার শেষ হলে নিজ হাতে খাবারগুলো গুছিয়ে রাখলো। তারপর প্লেটগুলো ধুতে ধুতে বলল, বাইরে থেকে খেয়ে এসেছি আমি। অভ্রকে আমি বহু সময় ধরে চিনি, আবার যেন একদমই চিনি না। মাঝে মাঝে আমার ভীষণ কৌতূহল হয় অভ্রকে জানবার জন্য। এই ছেলেটাকে মাঝে মাঝে আমার কেমন অন্যরকম মনে হয়। এই অভ্রর প্রতি কাজে আমার উপলব্ধি করায় যে আমার প্রতিনিয়ত বিষয় করা থেকে কখনোই বিরত থাকবে না। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, চা খাবি? আমি মাথা ওপর নিচ করে বুঝলাম, হ্যাঁ খাবো। কিছুক্ষণের মধ্যেই অভ্র চা বানিয়ে আনলো। আমি চা খেতে খেতে টিভি দেখছি, আর অভ্র আমার পাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আমার বারবার মনে হচ্ছে অভ্র আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি পাশ ফিরে তবুও তাকাই না। অভ্রের অনেক আচরণের অর্থ আমি বুঝি, তবুও যেন বুঝি না। ওর চোখ দুটো প্রতিবারই আমায় অনেক কিছুই বলে। আমি তবুও মুখ ফিরিয়ে নিই এবং তাদের জানিয়ে দিই আমি তার চোখোদ্দয় পড়তে ইচ্ছুক নই। কোথায় যেন একটা ব্যারিকেড আমার, আবার কোথাও তীব্র যন্ত্রণা অভ্রবিহীন। এত কিছুর মধ্যেও যেটা আমি চাইলেও অস্বীকার করতে পারি না, তা হলো অভ্র আছে বলেই নিতু ভালো থাকে, অভ্র তাকে ভালো রাখে।
বৈশাখে কাঠফাটা রোদে প্রকৃতি এখন বিবর্ণপ্রায়। এই রৌদ্র রুগ্ন সকালেই আমি আর অভ্র ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলাম। এই মুহূর্তে আমি যে তেতে অমলেট হয়ে যাচ্ছি সেদিকে এই স্বার্থপর প্রকৃতির কোনো খেয়াল আছে নেই। রাস্তায় বের হয়ে আমার মনে হলো পৃথিবীর সব ফালতু ব্যাপার নিয়ে মানুষের যত আক্ষেপ, অথচ চৈত্রের এই রাক্ষসী রূপের বর্ণনা দিয়ে কোনো কবি সাহিত্যিকরা কি বিভৎস কিছু লিখে যেতে পারেনি? চাইলেই লিখতে পারত, কিন্তু এসব লিখে মৃত্যুকে তৃপ্তি দেওয়ার মতোই মহান হৃদয় কোনো কবি সাহিত্যিকদের নেই। তাতে কি, মৃত্যু এসবের ধারার মেয়ে নয়। মৃত্যু অলওয়েজ বুড়ো আঙুল টু অল ইরিটেটিং থিংস অ্যান্ড মুভ অন। আজ আর অভ্র বাইক নিল না, আবার রিক্সাও নিতে চাইল না। এই ছেলেটার মতিগতি আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। এটাকে কখনো কখনো আমার নিউটনের সূত্রের মতোই জটিল মনে হয়। এই জটিল লোকের নাকি আজ হেঁটে হেঁটে ভার্সিটি যাওয়ার মতোই মোস্ট এনোয়িং অ্যান্ড উইয়ার্ড ইচ্ছেটা হলো। আমার রক্ত লাল চোখে তাকিয়ে থাকাও যেন তার সেই মুহূর্তে বাড়া ভাতে ছাই দেওয়ার মতোই মনে হলো। আরে ভাই, তোর রোদ খাইতে ইচ্ছা করছে, সারাদিন চিত হইয়া শুইয়া থাক মরুভূমিতে, না হয় সূর্য ব্লান্ডার হইয়া জুস বানাই খা। আমাকে কেন টানতেছিস সেসবে? জীবনে কি ক্ষতি করছি আমি তোরে বন্ধু বানানোর শাস্তি এত তিতা? ইয়া মাবুদ, আমাকে এই কুরুসঙ্গ ত্যাগ করার তৌফিক দান করুন। আমার একটু হাঁটতে ইচ্ছে হচ্ছিল না। বারবার বিরক্ত নিয়ে অভ্রের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছি, কিন্তু ব্যাটা এসবের পরোয়া করার মতো নরম মন হলে তো। এবার বিরক্তি নিয়ে ধম মেরে দাঁড়িয়ে রইলাম আমি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র চোখের ইশারায় আমাকে দাঁড়িয়ে পড়ার কারণ জানতে চাইল। আমি টলমল চোখে শুধালাম, একটা রিক্সার ডাক না প্লিজ। এই অসহ্য গরমে কেউ হেঁটে হেঁটে যায়? ক্যাম্পাস তো আরও অনেক দূরে, কিভাবে যাব? অভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে ক্যাম্পাসে যাব এটা তোকে কে বললো? আর এইটুকু রাস্তা হাঁটতে তোর শরীরে ঠেসা পড়ে গেল নাকি? তোর বাপে তোকে প্রোটিন জাতীয় খাবার থেকে বঞ্চিত থাকতে বলেছে বুঝি? নিয়ম করে পুষ্টিকর খাবারের পরিবর্তে হরলিক্স খাওয়ালে তো এমনই হওয়ার কথা। নাকি তোর বাপের জাপানি টাকায় অকাল পড়েছে? ওর কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। এই অসভ্য অভদ্রটা সাথে আমার এক পাও এগোতে ইচ্ছে হলো না। আমি বিরক্ত নিয়ে বললাম, কথায় কথায় আমার বাপকে টানিস কেন অভ্র? আব্বু তোকে পছন্দ করে না বলে তুইও বড়দের রেসপেক্ট করবি না? আর ক্যাম্পাসে না গেলে আমাকে টেনে হিঁচড়ে কেন আনলি তুই তোর চেহারা দেখাইতে? অভ্র শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তাকাতেই পারিস। আফটার অল আমার মতো স্মার্ট বয় পাশাপাশি হাঁটলে যে কোনো মেয়ে মনোযোগ স্ট্যাচু হয়ে যাবে। ওর কথায় আমি বিরক্তিতে চোখ বন্ধ করে নিলাম। এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে অভ্রর চুল ছিঁড়ে গরু ছাগলকে খাইয়ে দিতে, কিন্তু আফসোস পারলাম না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, তোর কোনো আইডিয়া আছে তোকে যে পেতনির মতন লাগছে? চোখ সরা। তোর এই চোখে তাকাই থাকা অবস্থায় একটা ছবি নিলে আমাদের সিক্তকে পেতনি বলে চালিয়ে দিয়ে ভাত খাওয়ানো যাবে মিতো। নেহাত আমি ভীষণ দয়ালু, তাই তোর এসব ভয়ঙ্কর রূপ রোজ দেখবার পরেও হার্ট অ্যাটাক করি না। তোর জন্য মায়া লাগে আমার। ওর কথায় রেগে আমি রণমূর্তি রূপ ধারণ করলাম। আমাকে এক্ষুনি বসায় দিয়ে আসবি তুই অভ্র। অভ্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, চুপ থাকে একটু, আর হাঁটতে না পারলে কোলে উঠা আমার। তোকে কোলে নিতে আমার কিন্তু প্রবলেম নাই। আর ইউ রেডি ডার্লিং? আমি বিরক্ত নিয়ে বললাম, ইম্পসিবল, গো টু হেল। আমি একা যেতে পারবো বাসায়। অভ্র আমার হাত টেনে বলল, আরে বাপ, একটু পরে তো বাসে উঠবই, এমন করছিস কেন? একটু ভদ্রমহিলার মতো হাঁটতে পারিস না? বাপের মতন কেমন মির্জাফর হয়ে যাচ্ছিস দিন দিন। আমি ভ্রুকোচকে জিজ্ঞেস করলাম, বাসায় উঠবি মানে? কোথায় যাব? সেটা গেলেই জানতে পারবি। রীতিমতো টেনে হেঁচড়েই আমাকে বাসে ওঠালো অভ্র। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে থেকে ক্লান্ত হয়ে কখন অভ্রের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করিনি। অভ্র সবার মতন না, ওকে আমি সেই ছোট্টবেলা থেকেই জানি।
তাই ওকে যে কোনো পরিস্থিতিতেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে আমার একবারও ভাবতে হয় না। সি ইজ মাই কমফোর্ট জোন। অভ্র মানে মিতুর কিছুই হবে না। এই তো সেদিনের কথা, ক্যাম্পাসে 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি ঘাড় কাত করে বেঞ্চে বসে আছি। কারোর সাথে কথা বলার শক্তিটুকু আমার নেই। ক্লাস শেষে গেটের বাইরে যেতেই অভ্রকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। ওকে দেখা মাত্রই আমার সকল দুর্বলতা বেরিয়ে আসতে চাইল। আমি মলিন চোখে অভ্রকে দেখে নিলাম। কিছু বলতে যাব তার আগে অভ্র ঝড়ের গতিতে বাইক থেকে নেমে আমায় ধরে ফেলল। আমি আমার সর্বশক্তি হারিয়ে ফেললাম। তারপর কি হলো আমার মনে নেই। 4 ঘন্টা পর নিজেকে হসপিটালের বেডে শুয়ে থেকে হাতে স্যালাইন লাগানোর অবস্থায় আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জড়িয়ে দিয়ে বললেন, অভ্রটা না থাকলে কি যে হতো। ছেলেটা 4 ঘন্টা ধরে কেমন উন্মাদের মতন করছে। তোর ওষুধপত্র যা লাগে সব অভ্রই দৌড়াদৌড়ি করে এনেছে। আমি ক্লান্ত চোখে আম্মুর কথা শুনছিলাম। কিছুক্ষণ পর আন্টি আর ভাবিও এলেন আমায় দেখতে। অভ্র এলো না। আরও 1 ঘন্টা ঘুমিয়ে চোখ মেলার পরই চোখের সামনে কারো শান্ত চাহনি আবিষ্কার করলাম। অভ্র আমার বেডের পাশেই বসে আছে। ওকে কেমন ক্লান্ত দেখাচ্ছে, চোখগুলো ফুলে ফুলে আছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র শান্ত অথচ কঠিন গলায় বলল, এমন না করে প্লিজ আরেকবার আমাকে মেরে ফেল তুই। আমার শান্তিতে তো সহ্যই হয় না, তাই না? ঠিকমতো খাওয়া দাওয়া করবি না, শরীরের রোগ বাঁধিয়ে বসে থাকবি, লো প্রেশার নিয়ে পাকিস্তানি সিরিয়াল দেখবি। তোর এনআইডি কার্ডে 21 বছর বয়সের জায়গায় 10 বছর দেওয়া উচিত মিতু। আমি সেদিন কিছুই বলিনি ওকে। ওর প্রতিটা বাক্যই কেমন যত্নশীল লাগছিল আমার। আমাকে শান্ত বাচ্চাটির মতন হাসি মুখে চেয়ে থাকতে দেখে অভ্র বলেছিল, হাসবি না তুই, একদম হাসি বন্ধ। আর কোনোদিন এমন আনডিসিপ্লিনড চলাফেরা যদি দেখছি, আমাকে হার্ট অ্যাটাক দেওয়ার অপরাধে তোর 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো দেখিস। অভ্রের কথা শুনে আমি বেশ শব্দ করেই হেসে ফেললাম। ভুলে গেলাম সকল অসুখ, সকল ব্যথা। অবশ্য পুরোটা অভ্রই আমার কাছে একটা কমফোর্ট জোনের প্যাকেট। পৃথিবীতে বাবা আর ভাইয়ার পরে এই একটা ছেলেই আমার সব সময় নিরাপদ অনুভব করায়, যার কারণে অভ্রকে শুরু থেকে বেস্ট ফ্রেন্ডের প্রমোশন করিয়ে দিয়েছিলাম। অভ্র নিচু হয়ে বসলো, যেন আমার মাথাটা ওর কাঁধ ছুঁতে কষ্ট করতে না হয়। আমার ঠোঁটে প্রশান্তির হাসি। ঢাকা থেকে বাসে করে আমরা কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এসে পৌঁছালাম। বাসে পুরোটা সময় অভ্র কাকে যেন বারবার ফোন করে জানাচ্ছে আমরা কখন কোথায় আছি। আমি ভ্রু কুঁচকে ওর দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই প্রতিবার জবাব দিয়েছে, তোকে কিডন্যাপ করার প্ল্যান করতেছি দোস্ত। আর ইউ প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর কিডন্যাপার? প্রতিবার আমি বিরক্ত নিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আমরা দাউদকান্দি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি যেন এবার ভীষণ উদ্বেগ হয়ে পড়লাম ভেতরে ভেতরে। বারবার মনে হচ্ছিল আমার অভ্রের সাথে এত দূরে আসাটা ঠিক হয়েছে কিনা। তার উপর আব্বু আমাকেও জানানো হয়নি। আমার ভয় হচ্ছে শুধু আব্বুকে নিয়ে। এসব ভাবতে ভাবতে দেখলাম অল্প বয়সী 2জন ছেলে দূর থেকে অভ্রকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি ভ্যাবাচাকা খাবার নাই তাকিয়ে রইলাম কিছুক্ষণ ওদের দিকে। ওদের কুশল বিনিময় চলল বেশ অনেকক্ষণ যাবৎ। তারপর কালো শার্ট পরা ছেলেটি আমাকে হাসি খুশি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো মিতু আপু? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে চিনো? ছেলেটি হেসে জবাব দিল, হ্যাঁ, অপর ভাইয়া, ফুপি, অয়ন ভাইয়া, ওরা সবাই তো তোমার কথা বলে। তোমার ছবিও কতবার দেখিয়েছে ফুপি আমাদের। আন্টিকে বারবার ফুপি বলাতে আমার বুঝতে অসুবিধা হলো না অভ্র আমাকে ওর নানা বাড়ি নিয়ে এসেছে। আমি বুঝতে পারছিলাম না অভ্র হঠাৎ এখানে কেন নিয়ে এলো আমায়। আবার বারবার ভাবতে লাগলাম হয়তো কোনো কাজে এসেছে, আর কোনো সঙ্গ না পেয়ে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। কিন্তু আন্টি ওদেরকে আমার ছবি দেখিয়েছে। ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হলো আমার। আমি কৌতূহল নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, অভ্র, এখানে কেন আসলাম আমরা? বিকালের আগে যেতে পারবো তো? আমি কিন্তু বাসাতে এইসব ইনফর্ম করি নাই, তুই ভালো করেই জানিস সেটা।
অভ্র আমার সামনে উঠতে থাকা চুলগুলো কানের কাছে গুঁজে দিতে দিতে বলল, আপনার সেসব নিয়ে ভাবতে হবে না ম্যাডাম। তাছাড়া আপনি এখানে আছেন সেটা আন্টি অলরেডি জানে। আমি আঁতকে উঠে জিজ্ঞেস করলাম, জানি মানে? এই অভ্র, তুই বলে দিচ্ছিস আম্মুকে? আয় হাই, এখন কি হবে? আব্বু জানতে পারলে আমি শেষ রে। আর আম্মু জানলে তুই আমাকে কেন জানালি না আগে? অভ্র বিরক্ত নিয়ে বলল, জানলে মনে হয় তুই ঢেঙিয়ে চলে আসতে। বেশি কথা বলিস না, চুপচাপ হাঁট। আর আমি বলিনি কিছুই। আম্মুই গতকাল আন্টিকে বলেছে যাতে তোকে দীপার বিয়েতে যেতে দেয় আমার সাথে। আম্মুরা গতকালই এসে পড়েছে।